চ্যাপ্টার ১৫০ আজিকের আবিষ্কার ২ ড্যাফোডিল স্ট্রিট। ক্লাইন আজিকের দিকে তাকিয়ে মাথা নাড়ল, তারপর হনহন করে নিজের বাড়ির দরজার দিকে এগিয়ে গেল। পকেট থেকে চাবি বের করে দরজাটা খুলে ফেলল সে। মেলিসা আগে থেকেই বাড়িতে ছিল। দরজার তালার খটকা শব্দ শুনেই সে রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বসার ঘরে বেরিয়ে এল। ক্লাইনকে দেখেই আনন্দে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আমি বাজার করে এনেছি। মুরগির মাংস, আলু, পেঁয়াজ, মাছ, শালগম আর মটরশুঁটি আছে। এমনকি এক বয়াম মধুও কিনেছি আমি। বোন, তুমিও কি মাঝে মাঝে একটু আয়েশ করে খরচ করায় অভ্যস্ত হয়ে উঠছ? ক্লাইন মনে মনে হাসল। আজ রাতের খাবারটা তোমাকেই বানাতে হবে। আমাকে হিসেবের বাইরে রাখো, কারণ আমি শহরের বাইরে যাব। ভোর হওয়ার আগে হয়তো ফিরতেও পারব না। হ্যাঁ, খোই ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের শিক্ষক মিস্টার আজিককে একটা কাজে সাহায্য করছি আমি। কথা বলতে বলতেই সে একটু একপাশে ঘুরল। তারপর বাইরে অপেক্ষায় থাকা ঘোড়ার গাড়িটার দিকে আঙুল দিয়ে ইশারা করল। মেলিসার ঠোঁট দুবার ফাঁকা হয়ে আবার বন্ধ হয়ে গেল। তারপর ঠোঁট চেপে সে বলল, ঠিক আছে। ক্লাইন তার বোনের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আজিক যে গাড়িটা ভাড়া করেছিলেন সেটায় গিয়ে উঠল সে। লামুড টাউনের উদ্দেশ্যে শুরু হল তাদের ২ ঘণ্টা ৪০ মিনিটের লম্বা এক যাত্রা। তখন ঘড়িতে প্রায় রাত ৯টা। আকাশটা ঘুটঘুটে অন্ধকার। যেসব জায়গায় রাস্তার বাতি নেই সেখানে পথ দেখার জন্য তাদের ভরসা কেবল মেঘের ফাঁক গলে আসা লালচে চাঁদের আলো আর মিটমিট করে জ্বলা তারারা। গাড়োয়ানকে শহরের ভেতরেই অপেক্ষা করার নির্দেশ দিল ক্লাইন। তারপর আজিককে নিয়ে সেই প্রাচীন পরিত্যক্ত দুর্গের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে ক্লাইন খেয়াল করল আজিক বেশ দ্রুত পা চালাচ্ছেন। তার সাথে তাল মেলাতে গিয়ে ক্লাইনকে রীতিমতো হালকা দৌড়াতে হচ্ছিল। শেষমেশ আজিকই যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। ক্লাইন শুরুতে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আজিকের গম্ভীর মুখ আর শক্ত করে চেপে রাখা ঠোঁট দেখে সে বুদ্ধিমানের মতো চুপ করে গেল। এমন ঝড়ের বেগে হেঁটে তারা খুব দ্রুতই সেই প্রাচীন দুর্গের সামনে এসে পৌঁছাল। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া দুর্গটা চারদিকে বিশাল জায়গা জুড়ে ছড়িয়েছিল, আর দুর্গের চূড়াটাকে দেখাচ্ছিল ভীষণ একাকী, বন্য, ছমছমে আর অন্ধকার। প্রাচীন এই দুর্গটার দিকে তাকিয়ে আজিক তার হাঁটার গতি কমিয়ে আনলেন। তিনি সেখানে থমকে দাঁড়ালেন। তার দৃষ্টিতে এক গভীর কিন্তু দিশেহারা ভাব ফুটে উঠল, যেন তিনি স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোথাও ভাসছেন। হঠাৎ করেই তিনি যন্ত্রণায় কোঁকিয়ে উঠলেন। হাত তুলে নিজের কপাল চেপে ধরলেন তিনি। ব্যথায় তার মুখের পেশিগুলো কেমন যেন বিকৃত হয়ে গেল। মিস্টার আজিক, আপনি ঠিক আছেন তো? সাবধানে জিজ্ঞেস করল ক্লাইন। একই সাথে সে তার স্পিরিট ভিশন চালু করে নিল। ড্যাফোডিল স্ট্রিট থেকে লামুড টাউনে আসার সময় ভাড়া করা গাড়িতে বসেই ক্লাইন একটা কাজ করেছিল। তাদের এই যাত্রায় কোনো বিপদ আছে কিনা সেটা বুঝতে সে একটা কয়েন টস করে দ্রুত একটা ডিফিনেশন সেরে নিয়েছিল। কিন্তু সে বিশ্বাস করত যে ডিফিনেশনই সব নয়। নিজের কোনো ভুল বোঝার কারণে যেন বিপদ না ঘটে, তাই সে সারাক্ষণ সতর্ক ছিল। তাছাড়া আজিক মানুষটা বেশ রহস্যময়। তার অতীত সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। নিজের অতীতের কোনো কিছুর মুখোমুখি হলে তিনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন সেটাও পুরোপুরি অনিশ্চিত ছিল। পুরোটা রাস্তা জুড়েই ক্লাইনের সঙ্গী ছিল এই সতর্কতা আর দুশ্চিন্তা। আজিক সাথে সাথে কোনো উত্তর দিলেন না। যন্ত্রণা কাতর মুখে তিনি আরও ২ পা এগিয়ে গেলেন। কপাল চেপে রাখা হাতটা তিনি নামিয়ে আনলেন। তারপর সামনের দিকে আঙুল নির্দেশ করে ঘোর লাগা গলায় কথা বলতে শুরু করলেন তিনি। এই প্রাচীন দুর্গটা আমি আগে আমার স্বপ্নে দেখেছি। তখন এটা একেবারে আস্ত ছিল। এর বাইরের দিকের দেয়ালটা ছিল ভীষণ মজবুত আর চূড়াটা ছিল অনেক উঁচু। আমার মনে পড়ছে ঠিক ওইখানটা একটা আস্তাবল ছিল। ওখানে একটা পানির কুয়া, আর ওই দিকটায় ছিল সৈন্যদের থাকার জায়গা। আর ওই যে ওখানটা একটা বাগান ছিল যেখানে আলু আর মিষ্টি আলু চাষ করা হতো। আমার মনে আছে এখানে একটা ট্রেনিং করার মাঠ ছিল। আমার বাচ্চাটা, ও একটা ছেলে ছিল। বয়স মোটে ৭ কি ৮ বছর, কিন্তু নিজের চেয়েও লম্বা একটা বিশাল তলোয়ার টেনে টেনে সারা মাঠ দৌড়ে বেড়াতে তার ভীষণ ভালো লাগত। সে বলত বড় হয়ে সে নাকি একজন নাইট হতে চায়। আমার স্ত্রী সবসময় অভিযোগ করত যে দুর্গের ভেতরটা বড্ড বেশি অন্ধকার। সে সূর্যের আলো পছন্দ করত, একটু উষ্ণতা খুঁজত সবসময়। ক্লাইন তার এনার্জি ফিল্ডের রঙের দিকে তাকাল। লোকটার কথাগুলো শুনে ক্লাইনের মাথার তালু শিরশির করে উঠল। সে নিজেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল। তার মনে হচ্ছিল সে নিজেই যেন কোনো এক অতিপ্রাকৃত গল্পের ভেতর দিয়ে যাচ্ছে। এই প্রাচীন দুর্গটার সাথে তাহলে আসলেই মিস্টার আজিকের কোনো সম্পর্ক আছে? তিনি কি সত্যিই সেই প্রথম প্রজন্মের ব্যারন লামুড? ১৪০০ বছর ধরে বেঁচে থাকা কোনো অতিপ্রাকৃত সত্তা? তিনি কি একজন মানুষ নাকি কোনো অশুভ আত্মা? অসম্ভব। ভরদুপুরে ঘুরে বেড়ানো আর নাইট হক্সদের সাথে কাজ করা কোনো অশুভ আত্মা হতেই পারে না। ক্লাইন নিজের এই ভাবনাগুলোকে কিছুতেই আটকে রাখতে পারল না। বরং একটার পর একটা চিন্তার ধাক্কায় তার মাথায় আরও নতুন নতুন ভাবনার জন্ম হতে লাগল।
ঠিক তখনই আজিক তার বিড়বিড় করা থামিয়ে দিলেন। বড় বড় পা ফেলে তিনি দুর্গের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। ক্লাইনের কোনো সাহায্য ছাড়াই তিনি সোজা দুর্গের একেবারে ভেতরে চলে গেলেন। যেন সব তার খুব চেনা এমন সাবলীল ভঙ্গিতে তিনি লুকানো গিয়ারটা খুঁজে বের করলেন। তারপর গোপন দরজাটা খুলে বেসমেন্টের ভেতরে পা রাখলেন। নিজের হাতের ছড়িটা শক্ত করে চেপে ধরে ক্লাইন আজিকের পিছু পিছু চলল। তারা সিঁড়ি বেয়ে নিচে নামল। তারপর ঠিক সেই জায়গাটিতে ফিরে এল যেখানে একটা কফিন রাখা ছিল। গতবারের মতো এবার আর কফিনটা খোলা ছিল না, আর সেই উষ্ণ এবং পবিত্র অনুভূতিটাও এখন আর সেখানে নেই। কফিনটা বন্ধ। এটা নিশ্চয়ই ফ্রাইয়ের কাজ। একজন কর্পস কালেক্টর হিসেবে এটা তার কাজের প্রতি নিষ্ঠারই প্রমাণ। ক্লাইন চিন্তিত মুখে মাথা নাড়ল। তারপর তার স্পিরিট ভিশন দিয়ে দেখতে লাগল কিভাবে এক অদ্ভুত দোটানায় ভুগে আজিক কফিনটার সামনে গিয়ে দাঁড়ালেন। আজিক দুহাত বাড়িয়ে কফিনের ঢাকনাটা ঠেলতে শুরু করলেন। একটুখানি ফাঁকা না হওয়া পর্যন্ত তিনি ঠেলতেই থাকলেন। মাথা ছাড়া সেই কঙ্কালটার দিকে তিনি অনেকক্ষণ ধরে একদৃষ্টে তাকিয়ে রইলেন। আর তারপর হঠাৎ করেই বুক ফাটা কষ্ট আর যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন তিনি। আজিক ভারী পায়ে পেছনের দিকে টলে উঠলেন। ক্লাইন কিছু বুঝে ওঠার আগেই তিনি ভারসাম্য হারিয়ে সোজা দেয়ালের ওপর গিয়ে আছড়ে পড়লেন। দুহাত দিয়ে মুখ ঢেকে তিনি সেখানে একেবারে ভেঙে পড়ে বসে রইলেন। চারপাশের পরিবেশটা হঠাৎ করেই যেন আরও বেশি অন্ধকার হয়ে গেল। ক্লাইন পা চালিয়ে এগিয়ে গেল। হাত দুটো বাড়াল তাকে ধরার জন্য, কিন্তু পরক্ষণেই আবার হাত গুটিয়ে নিল সে। এই মুহূর্তে মানুষটাকে বিরক্ত করার সাহস তার হল না। ঠিক সেই মুহূর্তে তার আধ্যাত্মিক উপলব্ধি তাকে জানান দিল যে এই মুহূর্তের মিস্টার আজিক ভীষণ ভয়ঙ্কর। এতটাই ভয়ঙ্কর যে পুরো বেসমেন্টটা যেন এক থমথমে আর ভীতিকর রূপ ধারণ করেছে। ক্লাইন খুব ধীরে ধীরে সিঁড়ির দিকে পিছিয়ে গেল। মিস্টার আজিকের চরিত্রের ওপর তার অগাধ বিশ্বাস ছিল, কিন্তু তার ভয় হচ্ছিল মানুষটা না আবার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমন এক অস্বস্তিকর পরিস্থিতির মাঝে সে আরও কয়েক মিনিট অপেক্ষা করল। তারপর সে অবশেষে দেখতে পেল আজিক তার হাত দুটো নামালেন আর খুব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। মিস্টার আজিকের মাঝে যেন একটা পরিবর্তন এসেছে। আমার আধ্যাত্মিক উপলব্ধি অন্তত আমাকে সেটাই বলছে, কিন্তু আমার স্পিরিট ভিশনে তার অরার রঙগুলোতে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তার আবেগগুলো আগের মতোই ম্রিয়মান, ঠিক আগের মতোই বিষণ্ণ আর যন্ত্রণাকাতর। ক্লাইন দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছাল। তার মনে হল আজিক যেন আগের চেয়ে অনেক বেশি গম্ভীর আর দাপুটে হয়ে উঠেছেন। আমার কিছু কথা মনে পড়েছে, তবে সেটা খুবই সামান্য। সম্পূর্ণ ভাবলেশীন গলায় কথাগুলো বললেন আজিক। তারপর তিনি চারদিকে একবার চোখ বুলিয়ে বললেন, যে শক্তির কারণে তোমার ভাগ্যটা এলোমেলো হয়ে গিয়েছিল, আমি তার উপস্থিতি টের পাচ্ছি। ক্লাইন রীতিমতো হতবাক হয়ে গেল। খুশিতে চমকে উঠে সে পাল্টা প্রশ্ন করল, আপনি কি এর উৎসটা খুঁজে বের করতে পারবেন? লাল চিমনিওয়ালা বাড়িতে থাকা সেই পেছনের মানুষটা, যে কিনা গোপনে একের পর এক কাকতালীয় ঘটনার জন্ম দিয়েছিল, সে কি লামুডের এই প্রাচীন দুর্গে এসে কালো বর্ম পরা নাইটের মাথাটা নিয়ে গেছে? সে আসলে কি করার চেষ্টা করছে? তার আসল উদ্দেশ্যটা কি? অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমি একবার চেষ্টা করে দেখতে চাই। আজিকের গম্ভীর গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল তার ভেতরে যেন আস্ত একটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের অপেক্ষায় ফুঁসছে। কিভাবে? ভীষণ কৌতূহল নিয়ে জানতে চাইল ক্লাইন। আজিক কফিনটার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর ভেতরের কঙ্কালটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। সে আমার বাচ্চার মাথার খুলিটা নিয়ে গেছে। আমি রক্তের সম্পর্কের সূত্র ধরে তাকে খুঁজে বের করতে চাই। আপনার বাচ্চা? মিস্টার আজিক, আপনি কি নিশ্চিত যে ওই কালো বর্ম পরা নাইট আপনারই সন্তান? তার মানে আপনি সত্যিই এক প্রাচীন যুগের মানুষ। এত দীর্ঘ একটা সময় পার করার কারণেই কি আপনি সত্যিই নিজের স্মৃতি হারিয়ে ফেলেছেন? এত দীর্ঘ একটা জীবন পাওয়ার জন্যই কি আপনাকে এই চড়া মূল্য চোকাতে হয়েছে? ক্লাইন নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস নিল। কোনো এক কিংবদন্তির অতিপ্রাকৃত সত্তার সাথে কথা বলার এই অদ্ভুত অনুভূতিটা তাকে ছুঁয়ে গেল। এরপর আজিক তার ডান হাতটা এগিয়ে দিলেন আর হঠাৎ করেই নিজের বুড়ো আঙুলের নখ দিয়ে তর্জনীটা কেটে ফেললেন। এক ফোঁটা টকটকে লাল তাজা রক্ত একেবারে নিখুঁত নিশানায় গিয়ে পড়ল সেই সাদা কঙ্কালটার ওপর। রক্তটা খুব দ্রুত কঙ্কালটার ভেতরে শুষে গেল, আর চোখের পলকে পুরো কঙ্কালটার রং রক্তের মতো লাল হয়ে উঠল। ওয়াঁ ওয়াঁ ওয়াঁ! ক্লাইন হঠাৎ করেই একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। তার মনে হল পেছন থেকে কেউ একজন তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সে দ্রুত তার রিভলভারটা বের করে পেছনের দিকে তাক করল। তারপর খুব ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, কিন্তু সেখানে দেখার মতো কিছুই ছিল না। তার পেছনে কারো কোনো অস্তিত্বই নেই, এমনকি নিচতলার সাথে যুক্ত সেই সিঁড়িটাও উধাও হয়ে গেছে। ওয়াঁ ওয়াঁ! বাচ্চার সেই কান্নার আওয়াজটা যেন ক্লাইনের কানের পর্দা ফুটো করে দিচ্ছিল। সে যখন আবার কফিনটার দিকে তাকাল, ভয়ে তার বুকটা কেঁপে উঠল। সে দেখল
কুণ্ডলী পাকিয়ে ওঠা কালো ধোঁয়ায় বিকৃত মুখমণ্ডল ভেসে উঠছে, অসংখ্য আকারহীন আর বিকৃত মুখ। তারপর সেই মুখগুলো মিলে এক অদ্ভুত দরজার রূপ নিল। ক্যাঁচ ক্যাঁচ। মায়াবী সেই দরজাটা খুলে গেল, আর ভেতর থেকে ফ্যাকাশে সাদা রঙের অসংখ্য হাত একটার পর একটা বাইরের দিকে বেরিয়ে আসতে লাগল। কিন্তু আজিকের সামনে আসতেই সেগুলো কালো ধোঁয়ার মাঝে মিলিয়ে যেতে শুরু করল। দরজার সেই ফাঁক গলে ক্লাইন একটা সাদা মাথার খুলি দেখতে পেল। ওটাকে একটা বাদামি রঙের গাছের নিচে ফেলে রাখা হয়েছিল, আর প্রকৃতির রোশানলে পরে সেটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। ক্যাঁচ ক্যাঁচ। হঠাৎ করেই সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল, আর তার সাথে সাথে সেই অসংখ্য ফ্যাকাশে সাদা হাতগুলো কেটে গিয়ে ধপাধপ মাটিতে খসে পড়ল। এরপর ক্লাইন একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল। মিস্টার আজিকের ভারী একটা দীর্ঘশ্বাস, এমন একটা দীর্ঘশ্বাস যার পেছনে লুকিয়ে আছে বিশাল এক ইতিহাস। সেই দীর্ঘশ্বাসের সাথে সাথেই কালো ধোঁয়াটা চারদিকে মিলিয়ে গেল, আর বাচ্চার কান্নার আওয়াজটাও একেবারে থেমে গেল। সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, কেবল ওই কনকনে ঠান্ডা অনুভূতিটা ছাড়া। ক্লাইন তার কাঁপতে থাকা দাঁতগুলো শক্ত করে চেপে ধরে কফিনের ভেতরে তাকাল। সে দেখল রক্তের মতো লাল হয়ে যাওয়া কঙ্কালটা আবার আগের মতো স্ফটিকের মতো স্বচ্ছ সাদা রঙে ফিরে এসেছে। আমাকে মাফ করো, আমি তাকে খুঁজে পেলাম না। ক্লাইনের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ভারী গলায় বললেন আজিক। একই সাথে তিনি কফিনটা বন্ধ করে দিলেন। আমরা যে তাকে খুঁজে পাইনি এতে অবাক হওয়ার কিছু নেই, বরং খুঁজে পেলেই সেটা একটা আশ্চর্যের ব্যাপার হতো। ক্লাইন তাকে সান্ত্বনা দিয়ে বলল, যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি আগে অনেকবারই হতাশ হয়েছি। মনে মনে যোগ করল সে। আজিক তার সামনের কফিনটার দিকে আরও একবার তাকালেন, তারপর খুব ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বললেন, আমি আমার তদন্ত চালিয়ে যাব, আর আমি আশা করি এই কাজে আমি তোমার সাহায্য পাব। কোনো সমস্যা নেই, আমি ঠিক এটাই করতে চেয়েছিলাম। ক্লাইন আজিককে ওই লাল চিমনিওয়ালা বাড়ির কথা বলার তীব্র ইচ্ছাটাকে দমন করে নিল, কারণ এখন এ বিষয়টা টেনে আনা একেবারেই অর্থহীন। নিজের লক্ষ্যটাকে নিশ্চিত করার জন্য সে এখন কেবল নিজের ওপরই ভরসা করতে পারে। তবে এর মাধ্যমে তার একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল। লাল চিমনিওয়ালা বাড়িটা খুঁজে পাওয়ার পর নাইটহক্সদের কিভাবে এর সাথে যুক্ত করা যায় সেই চিন্তাটা দূর হল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এমন রহস্যময় আর ভয়ঙ্কর এক পাপেট মাস্টারকে সে একা হাতে সামলাতে পারবে। এখন সে মিস্টার আজিকের কাছে সাহায্য চাইতে পারবে। আজিক কিছু বলার জন্য মুখ খুললেন, কিন্তু শেষমেশ কিছুই বললেন না। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নিঃশব্দে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। বেসমেন্ট থেকে বেরিয়ে এসে গোপন দরজাটা বন্ধ করে দিল তারা। তারপর আগাছা আর কাঁটাঝোপে ভরা রাস্তা ধরে হাঁটতে শুরু করল। পরিত্যক্ত ওই প্রাচীন দুর্গ থেকে ফেরার পথে তাদের দুজনের কেউই কোনো কথা বলল না। অন্ধকার রাতের বুক চিরে হঠাৎ করেই আজিক বলে উঠলেন, যতদিন না এই বিষয়টার কোনো সুরাহা হচ্ছে আমি আমার চাকরিটা ছেড়ে দেব, আর আমার সেই হারিয়ে যাওয়া অতীতের খোঁজে আমি টিঙ্গেন শহর ছেড়ে চলে যাব। মিস্টার আজিক, আপনি কি বুঝতে পেরেছেন আপনার সাথে আসলে কি ঘটেছিল? নিজের কৌতূহলটা আর লুকিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসল ক্লাইন।